2021 যারা পরীক্ষার্থী তাদের জন্য যে ক্লাস 10-এর জীবনবিজ্ঞান বিষয়ের যে প্রশ্নগুলোর পর্যালোচনা শুরু করেছি, ইউনিট 1-এর দুটো পর্ব আমরা আলোচনা করেছি। ইউনিট 2 আজ আলোচনা করব। ইউনিটের 2-এর এমসিকিউ প্রশ্ন 3 নম্বর 3টা থাকে, আর তারপরে ভেরি শর্ট অ্যান্সার যেটা 2 নম্বরের কোশ্চেনে থাকে সেখানে 5টা থাকবে। একটা দুটা বেশি তো থাকতেই হবে। 26 নম্বরের কোশ্চেন করা থাকে, 21 করতে হয়, 21টা জানো তোমরা। আর 3 নম্বর কোশ্চেনে 2-এর করে 17টা কোশ্চেন থাকে, এখানের থেকে 3টে দেওয়া হবেই, 3 দুগুণে 6-এর, আর 5 একে 5 নম্বরে একটা থাকবে। সেই রকম কোশ্চেনের জন্য এই ইউনিট থেকে 17 নম্বরের প্রশ্ন থাকে। 2020 এতে এসেছিল তার প্রশ্নপত্র থেকে এই ইউনিটে আছে কি কি না, প্রথমে ক্রোমোজোম, কোষ বিভাজন, জীবের জনন, বৃদ্ধি ও পরিস্ফুরণ, মানব বিকাশের দশাসমূহ। এইটাকে কেন্দ্র করে এই মেন চ্যাপ্টার ভাগ করলে দুটো চ্যাপ্টার, একটা ক্রোমোজোম কোষ বিভাজন আর একটা জনন বৃদ্ধি বিকাশ ইত্যাদি করে একটা চ্যাপ্টার। এই দুটো চ্যাপ্টার ইউনিট 2-এর অন্তর্গত। তোমাদের প্রথমে একটা 1 নম্বরের কোশ্চেন ছিল, সেটা মাইটোসিস কোষ বিভাজনে ক্যারিওকাইনেসিসের নিম্নলিখিত ঘটনা, মানে 1.4-এর কোশ্চেনটা, ওটা প্রোফেজ এনাফেজ উত্তর হতো। তারপরের প্রশ্ন ছিল ইতর পরাগযোগের বৈশিষ্ট্যকে কেন্দ্র করে, সেটাও এই ইউনিটেরই। ইতর পরাগযোগের বৈশিষ্ট্য 4টা অপশান আছে, কোন বৈশিষ্ট্যটা ম্যাচ করছে। মানবদেহের মাইটোসিস কোষ বিভাজনে সদ্যসৃষ্ট অপত্য কোষের প্রতিটি ক্রোমোজোমের ডিএনএ অণু কুণ্ডলিত হয়ে গঠিত হয়, তা স্থির করো। একটাই ডিএনএ অণু, সেটাই কুণ্ডলিত হয়ে হয়ে তৈরি হয়। দ্বিতন্ত্রী কুণ্ডলী, দুটো ক্রোমাটিড, এইরকম যে ইউনিনেম তত্ত্ব আছে সেইখানে, সেই তত্ত্ব অনুযায়ী ইউনিনেম থিওরি অনুযায়ী এটা এক উত্তর। তাহলে পাওয়া গেল 1.4, 1.5, 1.6 3টে প্রশ্ন এই ইউনিটের ছিল। এরপরে চলে আসবো 2-এর কোশ্চেনে কি কি ছিল ইউনিট থেকে। মানুষের মধ্যে মিওসিসের পরিবর্তে মাইটোসিস দ্বারা গ্যামেট উৎপন্ন হলে তবে অপত্য সন্তানের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা কত হতো? এইটা একটা শূন্যস্থান পূরণ। মাইটোসিস কোষ বিভাজনের কোষিং ওভার ঘটে, এটি সত্য না মিথ্যা? এখানেও এই ইউনিট থেকে একটি প্রশ্ন ছিল। ম্যাচিংয়ে ছিল থাইমিন ও ইউরাসিল, মানে ওই ক্রোমোজোম ডিএনএ ইত্যাদি এখান থেকে ছিল। এটা কি জাতীয় ক্ষারক? পিরিমিডিন, পিউরিমিডিন দেওয়া ছিল। এই ম্যাচিংয়ে একটা ছিল। 2 একে 3 হলো। তারপরে নিচের সম্পর্ক একটা ভিত্তিতে করা ছিল, আর ডিটেলস সবগুলো পড়ছি না। মাইটোসিস ইজ টু ভ্রূণমূল, মিওসিস ইজ টু ড্যাশ, এটা জোড় মেলানো, কোন শব্দটা ম্যাচিং করে জোড় করতে হবে, এইখানে একটা ছিল। তাহলে প্রত্যেকটা বিভাগেই একটা করে পাওয়া যাচ্ছে এই ইউনিট থেকে। 2-এর প্রশ্নে, মানে 2 নম্বরের প্রশ্নে, আর প্রশ্ন নম্বর 3 2 করে করে যে মার্কস অ্যালটেড হয়, সেইখানে এই ইউনিট থেকে ছিল বেমতন্তু গঠন ও সাইটোকাইনেসিস পদ্ধতি। এই দুটি বৈশিষ্ট্যের ভিত্তিতে তুমি কিভাবে, দেখো প্রশ্নের ভাষাটা কেমন ঘোরানো হচ্ছে, বেমতন্তু গঠন ও সাইটোকাইনেসিস পদ্ধতি, এই দুটি বৈশিষ্ট্যের ভিত্তিতে তুমি কিভাবে উদ্ভিদ ও প্রাণীকোষের মাইটোসিসের পার্থক্য, উদ্ভিদ মাইটোসিস, প্রাণীকোষের মাইটোসিসের পার্থক্য, তাও আবার কিসের ভিত্তিতে, ওটা পয়েন্ট আউট করা আছে। এটা 2 নম্বর। কোষচক্র নিয়ন্ত্রণ নষ্ট হওয়ার সঙ্গে মানবদেহে ম্যালিগন্যান্ট টিউমার সৃষ্টি হওয়ার সম্পর্ক প্রতিষ্ঠা, এটা একটা 2 নম্বরের। অস্থানিক পত্রজ মুকুল উদ্ভিদের প্রাকৃতিক অঙ্গজ বিস্তারের উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে, এটি একটি উপযুক্ত উদাহরণ সাহায্যে উক্তির, ওটা আবার জনন থেকে, এইখানে একটা প্রশ্ন। আর এই 3টে ছিল বিভাগ ক্ষয়ের 3 নম্বর প্রশ্নের 2 করে করে। তারপরে ছিল চলে যাও 4 নম্বর প্রশ্নে কি ছিল এই ইউনিট থেকে 2-এর কোশ্চেনটা। যদিও ছবি আঁকায় যে দুটো পড়েছিল, একটা চোখের ছবি, তার সঙ্গে অথবা ছবিটা ছিল এই ইউনিটে। কি ছিল? প্রাণীকোষের মাইটোসিস কোষ বিভাজনে মেটাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো। তাহলে এইখানে মেশামেশি করা হলো, ওই ইউনিট 1-এর যে ছবি আঁকা পড়েছিল তার সঙ্গে দ্বিতীয় যে অথবা ছবিটা ছিল সেটা ছিল এই ইউনিটের মাইটোসিস কোষ বিভাজন থেকে। আর 2 নম্বর কোশ্চেনটার যে 4.2, 2 নম্বর মানে 4-এর কোশ্চেনের 2-এরটা 4.2, এখানে ছিল নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রাণীকোষের মাইটোসিস ও মিওসিস কোষ বিভাজনের মধ্যে, প্রাণীকোষের মাইটোসিস ও মিওসিস কোষ বিভাজনের মধ্যে পার্থক্য নিরূপণ করো। কোন বৈশিষ্ট্যের পার্থক্যগুলো হবে সেগুলো পয়েন্ট আউট করা আছে। আর মানব বিকাশের বার্ধক্য দশায় জ্ঞানেন্দ্রিয় অস্থির কি কি পরিবর্তন হয়, এটাও এই ইউনিটেরই প্রশ্ন। 3, 2, 5 অথবা প্রশ্নটাও এই ইউনিটেরই। একটি ইউক্যারিওটিক ক্রোমোজোমের নিম্নলিখিত অংশগুলির গুরুত্ব ব্যাখ্যা করো। সেন্ট্রোমিয়ার, টেলোমিয়ার, মানে কার্যগত গুরুত্ব বা অন্য কিছু গুরুত্ব যেগুলো পয়েন্ট আউট করা যায়, সেগুলো দুটো অংশের ব্যাখ্যা করতে দেওয়া আছে। তার সঙ্গে ওটা 2 নম্বর ছিল।
গুরুত্বটা, আর জীবের বৃদ্ধি, প্রজনন ও ক্ষয়পূরণ কিভাবে কোষ বিভাজন দ্বারা নিয়ন্ত্রিত হয় তা বিশ্লেষণ করো। এখানেও 3। এই প্রশ্ন ছিল এই ইউনিট থেকে। এই ইউনিট থেকে এই বছরের জন্য কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকতে পারে সেটা হলো, দেখো যে প্রথমেই লেখা আছে ক্রোমোজোম। তাহলে এখানে আমরা ক্রোমোজোম থেকে গঠনগত দিক দিয়ে অনেকটাই পেয়েছি। তাহলে প্রথমেই ক্রোমোজোমের ওই অংশটা আমরা বড় প্রশ্ন হিসাবে একটা তো পেয়ে গেলাম। আবার ওই ডিএনএ যে সংখ্যা থাকে একটা ক্রোমোজোমের, একটা কটা ডিএনএ নিয়ে তৈরি হয়, এই সংখ্যাটার উপরে গুরুত্ব দিয়েও ক্রোমোজোম থেকে পেয়েছি। কিন্তু ক্রোমোজোমের উপাদান, ক্রোমোজোমের বিভিন্ন অংশ, সেটা ছোট প্রশ্নের জন্য হয়তো আসতে পারে, কিন্তু যেটা আসেনি সেই অংশটা ক্রোমোজোমের উপাদান, রাসায়নিক উপাদান, ডিএনএ আরএনএর গঠন একটু অংশ টাচ করেছে। থাইমিন আর ইউরাসিল এটা কি জাতীয় ক্ষার, পিরিমিডিন, পিউরিন ইত্যাদি, এইগুলো কি ক্ষার, এই ক্ষারক যৌগটাকে উল্লেখ করতে বলেছে। তবুও ডিএনএর গঠন একটা ইম্পর্ট্যান্ট, নিউক্লিওটাইড কি কি নিয়ে গঠিত হয়, তারপরে ক্রোমোজোমের যে প্রকারভেদগুলি, ক্রোমোজোমের প্রকারভেদ বলতে এখানে অটোজোম, সেক্স ক্রোমোজোম বা সেক্স ক্রোমোজোমটাকে হেটেরোক্রোমোজোম, অ্যালোজোম, এই শব্দগুলোর পরিচিতি অত্যন্ত দরকার। আমাদের ক্রোমোজোমের যে রাসায়নিক উপাদান আছে সেখানে হিস্টোন প্রোটিন, তার সঙ্গে ডিএনএ নিয়ে কতটা গঠিত হচ্ছে 90% একটা ইউক্যারিওটিক ক্রোমোজোমের। ইউক্যারিওটিক ক্রোমোজোম বাকি 10% যেটা থাকবে আরএনএ এবং অহিস্টোন প্রোটিন এবং কিছু ধাতব উপাদান, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, এই যে বিষয়গুলো থাকে, এইগুলো নিয়ে রাসায়নিক উপাদানের ক্ষেত্রে ক্রোমোজোমের তেমন একটা টাচ করেনি। ওই জায়গাটা আমরা ক্রোমোজোমের ওই জায়গাটা আমরা আসতে পারি। আরেকটা বলে রাখি যে ছবির জন্য আমরা ক্রোমোজোমের পড়েছিল যে মেটাফেজ দশার, এইখানের থেকে এই ইউনিট থেকেই মেটাফেজ দশার একটা ছবি আঁকতে বলেছিল, কয়েকটা অংশকে চিহ্নিত করতে বলেছিল। তবুও একটা আদর্শ ইউক্যারিওটিক ক্রোমোজোম এর যে চিত্র, এই চিত্রটা এবছরের ইম্পর্টেন্টের মধ্যে রাখতে হবে। ওইখানে রাখা হয়েছে নিউরন, প্রতিবর্ত চাপ স্নায়ুতন্ত্রে। এখানে যুক্ত হচ্ছে যে দুটো যুক্ত হবে এই ইউনিট থেকে ছবির প্রশ্নে, সেটা হলো একটা ইউক্যারিওটিক ক্রোমোজোম, তার ভালো করে চিত্র আঁকা এবং লেবেলিং করা অংশগুলির, আরেকটি থাকবে সপুষ্পক গুপ্তবীজী উদ্ভিদের যৌন জননের ক্ষেত্রে যেটা দিনিশেক হয়, সেটা আমাদের কোশ্চেনগত পর্যালোচনাও আবার আসবে। যে দিনিশেকটা হয় সেই দিনিশেকের ছবিটা সপুষ্পক গুপ্তবীজী উদ্ভিদের। তাহলে চিত্রগত এখানে আমরা দুটোকে গুরুত্ব দেব। আর প্রশ্নের যে 2 নম্বর 3 নম্বরের জন্য, 1 নম্বরের জন্য স্বাভাবিকভাবে চয়েস করা খুবই মুশকিল, বাদ দেওয়া যাবে না। সব কিছু ডিটেলস পড়ে থাকলেই 1 নম্বরের প্রশ্নগুলো সবগুলো উত্তর করা যাবে। তার কারণ এটা নিয়ে কোনো চয়েস হয় না, ওই বড়জোর যে ভাষায় যে প্রশ্নটা এসেছিল ওটাই বাদ যায়, ওর কাছ থেকেই আরও অনেক প্রশ্ন করে দেওয়া যায়। অতএব এটার জন্য কোনো সাজেশন হয় না 1 নম্বর প্রশ্নের। যতগুলি 1 নম্বর প্রশ্ন আছে তোমার টেক্সট বুক পড়তে হবে, তার বলাই আছে। তাহলে ক্রোমোজোমের যে সংখ্যা এবং বিভাগ, হ্যাপ্লয়েড ডিপ্লয়েড সংখ্যা কেমন করে থাকে, কোষ বিভাজন, ক্রোমোজোমের তাহলে রাসায়নিক উপাদানটা, বিভিন্ন অংশের একটা ছবি ক্রোমোজোমের আদর্শ, এইগুলো নিয়েই ক্রোমোজোমের বেশি করে এবছরের জন্য গুরুত্বপূর্ণ অংশগুলোর কাজ যেহেতু একটু পড়েছিল। কোষ বিভাজনে কোষ চক্র, এই কোষ চক্রটা বিনষ্ট হওয়ায় ম্যালিগন্যান্ট টিউমার সৃষ্টি হয়, একটা কোশ্চেন দিয়েছিল। আসলে কোষ চক্রের সংজ্ঞা, কোষ চক্রের দশাসমূহ, এই সবগুলো নিয়ে টাচ করেনি। তাহলে কোষ চক্র একটা কাকে বলে, এটা একটা যেমন কোষ চক্র কি, এটা সরাসরি কোশ্চেন। আর কোষ চক্রের যে দশা বিভাগটা আছে, কোষ চক্র মানে কি, একটা কোষের আয়ুষ্কালটাকে ভাগ করা হচ্ছে, সেটাই কোষ চক্র। অর্থাৎ শুরু হয় একটা অপত্য কোষ দিয়ে আর শেষ হয় কোষটার বিভাজন শেষ হলেই কোষ চক্রটা শেষ হয়ে যায়। তাহলে একটা অপত্য শুরু করলেই কোষটার মধ্যে জানো যে সেখানে অর্ধেক সংখ্যক ক্রোমোজোম থাকে। একটা ক্রোমোজোম যদি কোষ চক্রে শুরু করে, সে প্রতিটা কোষের অর্ধেক সংখ্যক ক্রোমাটিড থাকে। মানে তুমি ধরো মাইটোসিস, কোষ বিভাজনে একটা কোষ ভাগ হয়, তখন তার যে ক্রোমোজোমগুলো হয় সেই ক্রোমোজোমগুলো সমান সংখ্যাই থাকে, কিন্তু তার উপাদানগুলো অর্ধেকটা করে থাকে। অর্ধেক সংখ্যক বলতে প্রতিটি ক্রোমোজোমের
ক্রোমাটিড সংখ্যা একটা করে থাকে। তাহলে পূর্ণ ক্রোমোজোম নিয়ে একটা অপত্য কোষ শুরু করে না জীবনটা। তাহলে ওই দশাটা এবার কোষচক্রকে দশায় যখন ভাগ করা হবে তখন দুটো দশায় ভাগ করা হয়। এটা থিওরিটিক্যালের সময় এগুলো ক্লাস করার সময় ডিটেলসেই বলা হয়েছে, একটা আই ফেজ একটা এম ফেজ। আই ফেজ শব্দের অর্থ হচ্ছে ইন্টারফেজ, যেখানে কোষের নিউক্লিয়াসের ক্রোমোজোমের পূর্ণতা প্রাপ্তি হয়। ওই যে বললাম যে প্রতিটা ক্রোমোজোম অর্ধেকটা পরিমাণে থাকে। এই অর্ধেকটা পরিমাণ মানে কি, প্রতিটা ক্রোমোজোম দুটো করে ক্রোমাটিড, সেই দুটো ক্রোমাটিডের একটা অবস্থায় আছে, সেইটা আবার একটা তৈরি হয়ে যেতে হয়। সেই তৈরি হওয়ার প্রক্রিয়াটা হয় কোথায় না এই জায়গায়। কোথায় না আই ফেজে। আই ফেজটাকে জানো G1 S G2। G1-এ কি হয়, তাৎপর্যগুলো কি, এইটাকে টাচ করেনি। G1 S G2 দশা দিয়ে টাচ নেই, তাহলে এটা ওইখানটায় খুব বেশি ছোট প্রশ্নই বলো আর 2 নম্বরের প্রশ্নই বলো একটু বেশি গুরুত্ব আছে। G1-এর তাৎপর্য বা গুরুত্ব কি, অর্থাৎ ওখানে কি কি তৈরি হয়, ওই যে কোষীয় যে সাইটোপ্লাজমীয় যে অঙ্গাণুগুলো আছে সেগুলো তৈরি হয়, বিভিন্ন রকমের RNA তৈরি হয়, এস দশায় DNA তৈরি হয়, আর ওই ইয়েগুলোর বিভাজন হয়, কোষীয় যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো হচ্ছে বিভাজন হয়, ওটা G2 দশায়, আর এস দশায় মেনলি DNA। তাহলে এখানে আলটিমেট শক্তি অর্জন করে কোষ বিভাজনের জন্য তৈরি হয়, এই সব ওই ইন্টারফেজের G2 দশায় হয়। তাহলে এই আই ফেজের কোষচক্রের গুরুত্ব, আই ফেজের 3টে দশায় ভাগ, G1 S G2, এটার উপরে আমাদের এই বছর আগামী বছর যেটা 2021-এর প্রশ্নের জন্য বেশ গুরুত্ব রয়েছে বলে আমার মনে হয়। তাহলে G1 S G2 হলো এবারে এম ফেজ। এম ফেজের প্রশ্ন কিন্তু ছোট এবং 2-3-এর প্রশ্নে দেখো এসেছিল। ওই যে প্রাণীকোষের মাইটোসিসের সঙ্গে মিওসিসের পার্থক্যজনিত একটা প্রশ্ন দিয়েছে, কোষ বিভাজনের গুরুত্ব থেকে একটা দিয়ে দিয়েছে, বৃদ্ধি, ক্ষয়পূরণ এবং জননে কিভাবে কোষ বিভাজন অংশগ্রহণ করে জায়গাটায়, এই জায়গাটায় কি থাকতে পারে এম ফেজে। এম ফেজে মানে দুটো ভাগ, নিউক্লিয়াসের বিভাজন আর সাইটোপ্লাজমের বিভাজন। নিউক্লিয়াসের বিভাজন ক্যারিওকাইনেসিস, সাইটোপ্লাজমের সাইটোকাইনেসিস, এগুলো উদ্ভিদ কোষ প্রাণী কোষের একটা সাইটোকাইনেসিসকে পার্থক্য করার প্রশ্ন আছে। তাহলে কোষ বিভাজনের থেকে ভালো রকম সংখ্যাই প্রশ্ন আমরা এই 2020-তে পেয়েছি। ওইখানটার থেকে বড় প্রশ্নর একটু চান্সটা একটু কম বটে। কোষচক্রের গুরুত্ব এবং G1 S G2 থেকে চান্সটা একটু বেশি বটে। এবং এই যে ছবিও একটা চলে এসেছিল, তাহলে ছবিগত বিভাগটা এখানে একটু গুরুত্ব কম। ওই ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস ছোট প্রশ্নের জন্য অবশ্যই কোনো না কোনোভাবে চয়েস করে, প্রোফেজ অ্যানাফেজ তাও আবার ছোট দিয়েছিল। এবারে কোষচক্রের পরে যে জায়গাটায় আমরা যাব মিওসিস, মাইটোসিস, অ্যামাইটোসিস। এই অ্যামাইটোসিসটাকেও টাচ করা নেই। প্রত্যক্ষ বিভাজন অ্যামাইটোসিস একটু নিম্ন শ্রেণীর কোষে ঘটে থাকে, ব্যাকটেরিয়া কোষে হয়, যে কোষ বিভাজনে কোনো বেমতন্তু গঠিত হয় না। এমনকি এমিবার কোষেও দেখা যায়, এমিবা ইউক্যারিওটিক কোষ, সেখানেও অ্যামাইটোসিস দেখা যায়। তাহলে অ্যামাইটোসিস মানে নট মাইটোসিস, তাহলে সেখানে কোনো বেম নেই, বিভাজনটা সরাসরি হয়, দশায় বিভক্ত নয়, সেইটা অ্যামাইটোসিস। এবারে মিওসিস তৃতীয় কোষ বিভাজন, এটা পরোক্ষ বিভাজন, মাইটোসিসটাও পরোক্ষ বিভাজন, প্রত্যক্ষ পরোক্ষ, এইটা প্রত্যক্ষ, অনলি অ্যামাইটোসিস প্রত্যক্ষ। তাহলে 3টে কোষ বিভাজনের অ্যামাইটোসিস প্রত্যক্ষ, মাইটোসিস মিওসিস পরোক্ষ বিভাজন, ইনডাইরেক্ট ডিভিশন। এই পরোক্ষ বিভাজনের মাইটোসিসের সঙ্গে মিওসিসের একটা করে যে জায়গাটা মিওসিস কেন্দ্রিক এবছর আসেনি, সেটা হলো মিওসিসের আগে দশাসমূহ ভাগ করছো। কোথায় হয় মিওসিস? জনন মাতৃকোষে হয়। মিওসিসে জনন কোষ বা গ্যামেট উৎপন্ন হয়। মিওসিস ওটা হ্যাপ্লয়েড সংখ্যক, ওই সংখ্যাগত একটা পার্থক্য দিয়েছিল, এটা বিভাজন হয়। কিন্তু মিওসিসের ওই প্রথম প্রোফেজ দশার, ক্যারিওকাইনেসিসের প্রথম প্রোফেজ দশার প্যাকাইটিন উপদশায় যে ক্রসিং ওভার ঘটে, জাইগোটিন তার আগের উপদশাটা 2 নম্বর উপদশা, জাইগোটিন, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, 5টা উপদশা। প্রোফেজ 1 এত দীর্ঘ, এবং ওটা মিওসিস জানো তোমরা, মিওসিস 1 এবং মিওসিস 2 দুটো ফেজে ভাগ। তার মিওসিস 2টা হচ্ছে সমবিভাজন, আর মিওসিস 1 হচ্ছে হ্রাস বিভাজন, মাইটোসিস সমবিভাজন। তাহলে এই সমবিভাজন হ্রাস বিভাজন কথাটা এই প্রশ্নের টাচ নেই, ওখানটাও একটু দেখবে। এবং মিওসিস কোথায় ঘটে এটার উপরে গুরুত্ব আছে, জনন মাতৃকোষে ঘটে,
তাও কোথায় হয় একটা প্রশ্ন 1 নম্বরে কিন্তু একটা ছিল যে ওই যে মাইটোসিস ইজ টু ভ্রূণমূল, মিওসিস ইজ টু ড্যাশ, এরকম একটা প্রশ্ন ছিল। তাহলে এবারে থাকেনি কোনখানটা? থাকেনি হচ্ছে ক্রসিং ওভারটা এবং জাইগোটিন উপদশায় যে সাইন্যাপসিস ঘটে, সমস্ত ক্রোমোজোমগুলো জোট বাঁধে, সেই সাইন্যাপসিসটা সেইটা আসেনি। ক্রসিং ওভার কাকে বলে, তার গুরুত্ব কি, সেটা আসেনি। তাহলে ক্রসিং ওভার, সাইন্যাপসিস, এই দুটো ঘটনা এবং দুটো সরাসরি প্রশ্ন যদি পেয়ে থাকি, যদি পাই, তাহলে মাইটোসিসের তাৎপর্য ওই আকারে বলা নেই, যদিও কোষ বিভাজনের গুরুত্ব বলা আছে, অনেকটা টাচ করা আছে, কিন্তু মাইটোসিসের তাৎপর্য এবং মিওসিসের তাৎপর্য এই আকারে সরাসরি প্রশ্ন আসেনি। তাহলে তাৎপর্যের জায়গাটাও আমরা কোষ বিভাজন থেকে দেখতে পারি। কোষ বিভাজনের মাইটোসিস তোমাদের বিশদে আছে সিলেবাসে, মিওসিস সিলেবাসে বিশদে নেই, কেমন করে হয় সেটা সিলেবাসে নেই, কিন্তু মিওসিসের তাৎপর্য এবং মিওসিসের ওই যে ক্রসিং ওভার কাকে বলে, সমস্ত ক্রোমোজোম বলতে কি বোঝায়, সাইন্যাপসিস কি, এই জিনিসগুলো কিন্তু টাচ করতে হবে, একবার দেখতে হবে যে ওই জায়গাটায় কীরকম। আর পার্থক্য তো ওখান থেকে অনেকটাই দিয়েছিল। এবারে আমরা চলে যাব যে দ্বিতীয় চ্যাপ্টারটা, 2 নম্বর প্রশ্নে জীবের জনন, বৃদ্ধি ও পরিস্ফুরণ। জীবের জনন, এই জননটার থেকে প্রশ্ন সরাসরি একেবারে যতটা থাকার কথা আমি দেখতে পাইনি, কিন্তু ওইখানের থেকে মূল গুরুত্বপূর্ণ প্রশ্ন হবে এবারে, যেটা মনে হয়, আমার মনে হয় ওই 3 নম্বর বা 4 নম্বরও দিয়ে দিতে পারে, জনুক্রম থেকে। এই জনুক্রম এই জনন পদ্ধতির থেকেও আসতে পারে। মাইক্রো প্রোপাগেশন, ওটাও টাচ করেনি, ওইটা আসতে পারে। মাইক্রো প্রোপাগেশন একটা বিশেষ ধরনের জনন প্রক্রিয়া। এবারে স্বাভাবিক যে ভাগগুলো আছে জননের, অযৌন জনন আর যৌন জনন। এই যৌন জনন সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেক প্রক্রিয়ার বর্ণনা সরাসরি ওখান থেকেও প্রশ্ন আসেনি। তাহলে কোষ বিভাজনের চেয়ে এই ইউনিটে জননগত দিকটা একটু এই বৎসরের প্রশ্নে সামান্য একটু কম এসেছিল। তাহলে এবছরের, আগামী বৎসরের প্রশ্নে 2021-এর জন্য যেটা আমরা পর্যালোচনা করছি, সেটাতে জননগত দিকটার মধ্যে ওই দুটো প্রশ্ন আমার মনে হয় বেশ গুরুত্বপূর্ণ থাকবে। একটা হচ্ছে জনুক্রম এবং ফার্নের জনুক্রমকে উদাহরণ দিয়ে, আর সপুষ্পক গুপ্তবীজী উদ্ভিদের যৌন জনন। সপুষ্পক গুপ্তবীজী উদ্ভিদের যৌন জনন ছবির সময় একটু আগে যখন কি এই ইউনিটের চিত্র পড়তে পারে সেটার সময় আমরা আলোচনা করেছি। তাও আবার সপুষ্পক গুপ্তবীজী উদ্ভিদের যৌন জনন বর্ণনাটা ডিটেলসেই পড়ে রাখবে এবং দ্বিনিষেকটাকে কেন্দ্র করে, আর কোষ বিভাজন ক্রোমোজোম সংখ্যাকে কেন্দ্র করে একটা ছোট প্রশ্ন একটু আলোচনা করে দিই। জননের বিভাগগুলো সম্পর্কে একটু আলোচনা করে দিই। সেটা হলো জননের যে বিভাগ, অঙ্গজ জনন, সেটা কেবলমাত্র উদ্ভিদের হয় এবং এইগুলো তাৎপর্য, একটা জনন পদ্ধতির সঙ্গে আরেকটা জনন পদ্ধতির পার্থক্য, অঙ্গজ, অযৌন, যৌন জননকে কেন্দ্র করে। যৌন জননের 3টে ভাগ, প্রথমে ভাগটা হচ্ছে সিনগেমি আর সংযুক্তিটা, সেই সংযুক্তি বা কনজুগেশন। সিনগেমির 3টা ভাগ, আইসোগেমি, অ্যানাইসোগেমি, ইউগেমি, এই জায়গাটাও টাচ করার কোনো শব্দ নেই। এবারে যৌন জননের ওই সপুষ্পক উদ্ভিদের উদাহরণ সমেত বর্ণনা, ওটা ডিটেলসে আছে বড় প্রশ্নের জন্য। আর অযৌন জননের প্রকারভেদ থেকে ছোট বা 2 নম্বরের, ম্যাক্সিমাম দিলে ওইখানে থেকে 2 নম্বরের যে প্রসেসগুলো আছে, কাদের হয়, প্রসেসটা কিভাবে সম্পন্ন হয়, কোন জীবের হয়, উদাহরণটা আরও বেশি গুরুত্বপূর্ণ। মানে কোষ বিভাজন একটা পদ্ধতি। অযৌন জনন, অযৌন জনন মানে তোমরা জানো যেটা বিশেষ একক গঠন করে কিন্তু গ্যামেট গঠন করবে না। এই গ্যামেট গঠন ছাড়াই বিশেষ জনন পদ্ধতিতে কোনো বিশেষ একক সৃষ্টি করে জনন হওয়াটাই অযৌন জনন, নট যৌন, অতএব অযৌন। তাহলে অযৌন জনন আর গ্যামেট সৃষ্টি করে করলে সেটা যৌন জনন। তাহলে এই যে অযৌন জনন, এতে প্রকরণ দেখা যায় না, এটার গুরুত্ব দিক দিয়ে। যৌন জননে প্রকরণ দেখা যায়, মানে ভেরিয়েশন আনে। আমাদের যে ক্রসিং ওভার হয় তার মধ্যে ওই জিনের খণ্ড বিনিময় হয়, ডিএনএর অণুর বা ক্রোমাটিডের, সেই ক্রোমাটিডের খণ্ড বিনিময়ের ফলে রিকম্বিনেশন হয়, এই কথাগুলো, পুনর্বিন্যাস ওই জাতীয়। তাহলে তার জন্যই ক্রসিং ওভার না হওয়ার জন্যই কোনো ভেরিয়েশন আসে না, কারণ মিওসিসে জননকোষ বা গ্যামেট উৎপাদন অযৌন জননে হয় না। বিভাজন দ্বারা, করকোদ্গমের দ্বারা কাদের হয়, পুনরুৎপাদনের দ্বারা কাদের হয়, এইগুলি রেণু উৎপাদনের দ্বারা কাদের হয়। ওই যে বিশেষ করে ছত্রাক, মস, ফার্ম
এদের বিশেষ করে বেশি বেশি করে রেণু উৎপাদনের দ্বারা যে জনন হয় সেটাই অযৌন জনন। এবারে রেণুগুলো চলরেণু, অচল রেণু, জুস্পোর, অ্যাপ্লানোস্পোর এবং রেণুগুলো বিশেষ বিশেষ উদ্ভিদের রেণুগুলোর কয়েকটা নাম, এই যে কোনিডিয়া, স্পোরাঞ্জিও রেণু, গনিডিয়া, এইসব কিছু নাম নিয়ে উদাহরণ হিসাবে তোমাদের বইয়ে যেভাবে আলোচনা আছে, বেশি ভাবার দরকার নেই, কিন্তু সেইগুলোর এই জায়গাটায় কিন্তু বেশি টাচ ছিল না প্রশ্নটায়। তাহলে অযৌন জননের পরে যে অঙ্গজ জননটা, অঙ্গজনন থেকে যে প্রশ্ন আসতে পারে সেটা অঙ্গজনের প্রকারভেদ যেটা আছে প্রাকৃতিক আর কৃত্রিম, প্রথমে দুটো ভাগ। কৃত্রিম মানে কলম পদ্ধতিটা, সেই কলম পদ্ধতিটা শাখা কলম, দাবা কলম, গুটি কলম, জোড় কলম, জোড় কলমটাই বেশি গুরুত্বপূর্ণ, গ্রাফটিংটা। স্টক, সিয়ন, এই জায়গাটার নাম, কোনটা স্টক কোনটা সিয়ন, কোনটার মান উন্নত, এই জায়গাটা একটু টাচ করতে পারে, ওটা কৃত্রিম অঙ্গজনন থেকে। আর প্রাকৃতিক উদ্ভিদের বিভিন্ন অংশ থেকে, অঙ্গজ মানে কি, অঙ্গ থেকে যা উৎপত্তি লাভ করছে, কোনো এক জনন একক লাগছে না, উদ্ভিদের পাতা, কাণ্ড, মূল যে কোনো অংশের থেকে, শরীর থেকে ছিন্ন হয়ে তার ওই যে পত্রজ মূল থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছিল এই অঙ্গজনন থেকে। তাহলে বাকি ভূনিম্নস্থ কাণ্ডের দ্বারা হয়, অর্ধবায়বীয় কাণ্ডের দ্বারা হয় প্রাকৃতিক অঙ্গজনন। প্রকৃতিগতভাবে কিভাবে একটা উদ্ভিদের অংশ ছিন্ন হয়ে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়, এই জায়গাটা পত্রজটা এসেছিল। তাহলে অন্যান্য অংশটা যদি বা আসে, কিন্তু মূল বৃহৎ প্রশ্নের জন্য যেটা বেশি নম্বর আছে, বৃহৎ বলতে এখন আর সেই বিরাট নম্বর অ্যালটেড তো নেই, কোনো প্রশ্নেই সেই নম্বর অ্যালটেড নেই। ম্যাক্সিমাম অ্যালটেড নম্বর 3 নম্বর, 4 দিতে পারে, 4ও কোনোটায় দিয়ে দিতে পারে, বাধা দেওয়া নেই। বলা আছে 2 বা 3-এ 5 নম্বরের প্রশ্নগুলিকে 2-3-এ ভাগ করলে ভালো হয়, এটা বলা আছে। আমাদেরকে যে ডিরেকশন দেওয়া হয়, সিলেবাস যেটা গাইডেড লাইন, সেটা হচ্ছে এই যে আমাদেরকে গাইড করেছে যে কিভাবে প্রশ্নটা তৈরি হবে, সেটাতে 2-3-এ ভাগ করতে বলা আছে। তা বলে এই নয় যে একটাই 5 নম্বর আমি দিতে পারি না, সেটাও দিয়ে দিতে পারি, ভালো হয় বলা আছে। অতএব এমন প্রশ্নও আমরা ফাইনালের প্রশ্নে পেয়ে যাই যে একটা প্রশ্নকেই পর্যালোচনা করতে দেওয়া হলো, সেই উত্তর লিখতে দেওয়া হলো, সেই উত্তরে 5 নম্বরেই অ্যালট করে দেওয়া হলো, এটাও হয়ে থাকে। তবে স্বাভাবিকভাবে হয় না, ওই যে ভালো হয় বলা থেকে বেশিরভাগ 5 নম্বরের প্রশ্নকেই 2-3-এ ভাগ করার রীতিটা বলা আছে, কিন্তু এটা বলা নেই যে চলবে না। আবার ওই রীতি অনুযায়ী এমন প্রশ্ন পাবে, সেই প্রশ্নে আমাদের 5 নম্বরকে 1 গুণিত 5 করা থাকে, বলেছিলাম আগের প্রথম পর্বও বলেছিলাম। তাহলে এই যে রীতিটা, এই জায়গায় যে আমাদের 2 নম্বরের প্রশ্নটা গুরুত্বপূর্ণ, কারণ ওখানে 2 নম্বর করে যেগুলো উত্তর করতে হয় আর কি, 3-এর কোশ্চেনটা, সেখানে 17টা থাকবে, 12টা করতে হয়। এই 12টার মধ্যে চয়েস করতে পারছো, যে কোনো 12টা করতে পারছো। তাহলে সেই জায়গাও এইখানে জননের থেকে প্রশ্ন যদি দেয়, তবে ভালোই সংখ্যায় ওই ইয়েটা বড় প্রশ্ন চয়েসের একটা ভালো জায়গা আছে। সেই জায়গাটা হচ্ছে জনুক্রম আর সপুষ্পক গুপ্তবীজী উদ্ভিদের যৌন জনন, দিনিসে এই জায়গাটা একটু বেশি করে হাইলাইট করছে। তাহলে সপুষ্পক গুপ্তবীজী উদ্ভিদের যৌন জনন, তারপরে পরাগযোগ, ওইটা যৌন জনন যখনই হচ্ছে তখন এই ফুলের সপুষ্পক উদ্ভিদের কথা, এটা তো আর প্রাণীদের হয় না, তাহলে সেই ক্ষেত্রে তাদের পরাগযোগ, এই পরাগযোগটা স্বপরাগযোগ, ইতর পরাগযোগ। ইতর পরাগযোগের বৈশিষ্ট্য থেকে একটি 1 নম্বরের প্রশ্ন এসেছিল, বাকি আর আসেনি। স্বপরাগযোগ, ইতর পরাগযোগের যে বৈশিষ্ট্য, ইতর পরাগযোগের বৈশিষ্ট্য থেকে একটা যে রেণুর অপচয় হয়, ওই একটা ম্যাচিংয়ে দিয়েছিল, একটা সঠিক ম্যাচিং করা। তাহলে এখানে স্বপরাগযোগের যে দুটো ভাগ আছে, উদাহরণ দেওয়া, অটোগেমি, গেইটেনোগেমি। অনেক সময় দেখা যায় কোনো একটা উদ্ভিদের নাম করে দিল, সেই উদ্ভিদের সঙ্গে কোন ধরনের পরাগ মিলন ঘটে থাকে, কারণ ইতর পরাগযোগটা বাহক দরকার, সেই বাহকের প্রয়োজনীয়তা, কোন বাহক কাজ করে পরাগযোগটাকে সম্পন্ন করাচ্ছে, সেই অনুযায়ী ফুলগুলোর বৈশিষ্ট্যও হয়। এটাও দেখবে বইয়ে আলোচনা করা আছে। কি কি হয় না, বায়ু, তার মধ্যে 3টে গুরুত্বপূর্ণ, অনেক রকম জীব এবং জড়বস্তু, যেমন বায়ু, জল, এই সব যেগুলো করে পরাগ মিলন ঘটায়, আবার জীব, নানা রকমের জীব পরাগ মিলন ঘটায়। তাহলে ওই অনুযায়ী বায়ু পরাগী, জল পরাগী আর পতঙ্গ পরাগী, উদাহরণে সব রকমের পক্ষী পরাগীও আসতে পারে, কিন্তু ফুলের বৈশিষ্ট্য এই 3টাই বেশি করে গুরুত্ব দিয়ে করলেই আমাদের যদি আসে, তাহলে ওই জায়গাটা আমরা টাচ করতে পারবো। আর প্রকারভেদ, স্বপরাগযোগ, ইতর পরাগযোগ। স্বপরাগযোগকে 2টো ভাগে ভাগ করা হয়, অটোগামী, গাইটোনিগামী। একটি প্রজাতির, একটি গাছের একটা ফুলের মধ্যেই যদি, উভলিঙ্গ ফুল তো হতেই হচ্ছে, একটা ফুলের মধ্যে যখন হবে, তখন সেই ফুলের পুংকেশর চক্রের পরাগরেণু
সেই ফুলের এই গর্ভমুণ্ডে পতিত হলে তাকে অটোগেমি, এটা স্বপরাগযোগের একটা ভাগ। দ্বিতীয় ভাগটা স্বপরাগযোগের বলা হয় গেইটেনোগেমি। এই গেইটেনোগেমি মানে হলো একটা প্রজাতির একটাই উদ্ভিদ একটা ফুলের পরাগরেণু আর একটা পাশের ফুলের গর্ভমুণ্ডে পতিত হলে তাকে বলে গেইটেনোগেমি। এই যে সহবাসী উদ্ভিদ, মনে করো লাউ কুমড়ো, এই লাউ কুমড়োর তো গাছ একটা, ফুলটা একলিঙ্গ, একই গাছে দুটো ফুল ফুটেছে, একটা পুরুষ ফুল একটা স্ত্রী ফুল, এইটার পরাগরেণু ওই গাছেরই আরেকটা পাশের ফুলে পতিত হচ্ছে, তাহলে সেটা গেইটেনোগেমি। আর জেনোগেমি মানে একটাই প্রজাতিভুক্ত গাছ দুটো আলাদা, একটা গাছের পরাগরেণু আরেকটা গাছের ফুলে পড়ে। এখানে একটা অ্যালোগেমি শব্দ ব্যবহার করা হয়। অ্যালোগেমি মানে পৃথক উদ্ভিদ, যখন অনেকটা পার্থক্যটা বেশি হয়ে যায়। অনেক সময় অ্যালোগেমি আবার এক প্রজাতির ফুলের পরাগরেণু কখনো কখনো অন্যভাবে অন্য ভ্যারাইটি যুক্ত, একই প্রজাতির হলো অন্য ভ্যারাইটির গাছের পতিত হলে সেই জাতীয়, মানে পৃথক বৈশিষ্ট্য সম্পন্ন। আর কাছাকাছি বৈশিষ্ট্য সম্পন্ন সেটা জেনোগেমি, যেটা একটা ইতর পরাগযোগ। এলোগেমি শব্দটাও এখানে ব্যবহার করা হয়। তাহলে জেনোগেমি এলোগেমি ওটা ইতর পরাগযোগের দিকে টার্ম, আর অটোগেমি গেইটেনোগেমি স্বপরাগযোগের দিকে টার্ম। তাহলে পরাগযোগ থেকে রইল জনুক্রমটা একটু ভালো করে দেখবে। ফার্নের জনুক্রম, এই ফার্নের জনুক্রমে কিভাবে ডায়াগ্রাম ভালো করে আঁকতে হবে। মূল উদ্ভিদটা ফার্নের, সেটা হচ্ছে ডিপ্লয়েড। জনুক্রম মানে কি? কোনো একটা জীবের জীবনচক্রে হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তন, সেটাই জনুক্রম। এই জনুক্রমটাকে উদাহরণ সমেত শব্দগুলো, শব্দচিত্র, ছবি এঁকে এঁকে ওখানে বেদম একটা গুরুত্ব নেই, কিন্তু শব্দগুলো যে মূল উদ্ভিদ মূল কাণ্ড পাতায় বিভেদিত ফার্নের, ওটা ডিপ্লয়েড। ডিপ্লয়েড জনুটাকে বলে রেণুধর জনু, আর হ্যাপ্লয়েড জনুটাকে বলে লিঙ্গধর জনু। যেটার থেকে রেণু উৎপন্ন হয় রেণুধর জনু, রেণুটা হয় আবার হ্যাপ্লয়েড, সে তৈরি করে লিঙ্গধর দশার উৎপত্তি ঘটায়। তাহলে রেণুস্থলী থাকবে পাতায়, ওটাও ডিপ্লয়েড। রেণুস্থলীতে যে রেণু উৎপন্ন হবে সেইটা হলো হ্যাপ্লয়েড। যেই হ্যাপ্লয়েড রেণু এসে মাটিতে পড়লো তখন সে ঢুকে গেল হ্যাপ্লয়েড দশায়। এবারে ওটা অঙ্কুরিত হয়ে ওই যে প্রোথেলাস গঠিত হয়, আর ওই প্রোথেলাসের মধ্যে পুংধানী স্ত্রীধানী গঠিত হয়, অ্যান্থ্রিডিয়াম আর্কিগোনিয়াম, যার মধ্যে শুক্রাণু ডিম্বাণু, এখানে উদ্ভিদ জগৎ হলো নামটা পুং গ্যামেটের শুক্রাণু, স্ত্রী গ্যামেটের ডিম্বাণু, ওইগুলো মিলন হবে, নিষেক হবে, তাহলে জাইগোট হলো। জাইগোট যেই হয়ে গেল রেণুধর দেহের সূচনা হয়ে গেল। জাইগোট দিয়ে রেণুধর দেহের সূচনা, আর এ দিয়ে ওই তোমার রেণু দিয়ে লিঙ্গধর দেহের সূচনা হয়। রেণুধর দেহ রেণু উৎপন্ন করে, আর লিঙ্গধর দেহ গ্যামেট উৎপন্ন করে। গ্যামেটগুলো নিষিক্ত হয়ে জাইগোট তৈরি করে। এটা ছোট প্রশ্ন, খুব কাজে লাগবে, এটা আইডিয়ার বিষয়। ওই চক্রটা শব্দ ছকের মতো করে গোল করে ফার্নের জনুক্রম, জনুক্রমের সংজ্ঞা, এটা এবারে বেশি করে গুরুত্ব দেওয়া হলো। সপুষ্পক গুপ্তবীজী উদ্ভিদের যৌন জনন বেশি করে গুরুত্ব দেওয়া হলো। আর বলেইছি যে সব ডিটেলস পড়তে হবে। এরপরে থাকলো মানব ওই বৃদ্ধি, বিকাশ ইত্যাদি। বৃদ্ধি কাকে বলে? বিকাশ মানে ডেভেলপমেন্ট, পরিস্ফুরণ যেটা, সেই পরিস্ফুরণ আর বৃদ্ধি, এটার মধ্যে পার্থক্য কি? বৃদ্ধি মানে হচ্ছে যে একটা জীবদেহের শুষ্ক ওজন, আয়তন ইত্যাদিতে ক্রমশ বেড়ে যাওয়া, এটাই বৃদ্ধি। আর বিকাশ হচ্ছে বৃদ্ধির হাত ধরে নানা রকম অঙ্গ প্রত্যঙ্গে বিন্যাসিত হয়ে একটা দেহ গঠন করা, দেহটার পরিপূর্ণতা প্রাপ্তি, এইটা হচ্ছে বিকাশের ঘটনা। আর বিকাশ হতে গেলে বৃদ্ধির হাত ধরে হতে হবে, কিন্তু বৃদ্ধি বিকাশ নিরপেক্ষ, ডেভেলপমেন্ট মানে বিকাশ বলতে পরিস্ফুরণ, এখানে মেন শব্দটা পরিস্ফুরণ, ডেভেলপমেন্ট। এই ডেভেলপমেন্ট হলো বাংলায় পরিস্ফুরণ। এটা বৃদ্ধির সঙ্গে পার্থক্য কি? বৃদ্ধির দশাগুলি, তিনটি দশা আছে, কোষ বিভাজন, কোষের এই দশাগুলো ইম্পর্টেন্ট। কোষের দীর্ঘীকরণ বা আয়তনে বৃদ্ধি, কোষটা পরিণতি প্রাপ্তি, কোষটা পরিণত প্রাপ্ত হবে, দিয়ে নানা রকম কোষ গুচ্ছে পরিণত হয়ে আলাদা আলাদা অঙ্গ গঠন করবে, এটা বিভেদন দশা। তাহলে কোষের বৃদ্ধি, কোষের বিভাজন প্রথমে, তারপরে বৃদ্ধি বা পরিণতি, কোষটা কিভাবে পরিণত হচ্ছে, আর বিভেদন হচ্ছে। মেনলি তিনটা ভাগে ভাগ এই মানে বৃদ্ধির দশাগুলো। একটা জীবের কমনলি, উদ্ভিদ প্রাণী সবারই এটা প্রযোজ্য। এবারে মানব বিকাশের বিভিন্ন দশাগুলি তোমাদের আলোচনা আছে, একটা তো পড়েছিল এখান থেকে, অতএব এখানটা থেকে খুব বেশি আশা করা যায় না। ওই যে অস্থি আর জ্ঞানেন্দ্রিয়র কিভাবে পরিবর্তন ঘটে বার্ধক্যে, তিনটা দশা, টাচগুলো জানবে। প্রথমের দশাটাকে
মানে শৈশব বা ওই শৈশবটাকে আরও একেবারে সদ্যজাতও কাটা হয়, তাহলে সদ্যজাত 2 বছর, জন্মের থেকেই 2 বছর এরকম তার যে বৈশিষ্ট্য। তারপরেরটা হচ্ছে তোমার শৈশব অবস্থার পরে সদ্যজাতর পরেই শৈশবটা শুরু হয়, ওই 10-12 বছর বয়স পর্যন্ত চলতে থাকে চাইল্ডহুড। তারপরে অ্যাডোলেসেন্স, বয়ঃসন্ধি, ওগুলো অনেক দিন ধরেই নিচুর ক্লাস থেকেও শুনে আসছো, আর ওইগুলো একটু এখানেও একটু দেখবে, তবু একটা দশার বৈশিষ্ট্য হিসাবে এখান থেকে প্রশ্নটা ছিল। আর ওই অ্যাডোলেসেন্সটা চলে মহিলাদের ক্ষেত্রে একটু আর্লি হয়, আর একটু অ্যাডাল্টহুডটাও প্রাপ্তিটা একটু আগে হয়, ওই 1-2 বছর, 1 বছর 2 বছরের মতো একটু পার্থক্য হয়। তারপরে পূর্ণবয়স্ক দশা, যেটা ওই মানে 18 বা ভিন্ন মতে 21-22 থেকে যেটা শুরু হয়, সেইটা হচ্ছে পূর্ণবয়স্ক দশা। সেই পূর্ণবয়স্ক দশা অ্যাডাল্টহুডটা চলতেই থাকে। মহিলাদের ক্ষেত্রে অ্যাডাল্টহুডটার ব্যাপ্তিটা একটু কম, 45, কারণ বার্ধক্যটা শুরুটা ওদের হয়ে যায় এরকম সময়, ওই ডিম্বাণু নিঃসরণের প্রক্রিয়াটা ব্যাহত হয় ওই জন্য। আর পুরুষদের ক্ষেত্রে ওটাকে 55 করা হয়, তাহলে 55 বছরটাই মেন টার্গেট, যে এটার পরেই শুরু হবে বার্ধক্য। তাহলে ওই পূর্ণতা বয়স্ক ওই 22-23 বছর পরের থেকে চলতে থাকলো পূর্ণবয়স্ক দশা আপ টু ম্যাক্সিমাম 55। এইটা হলো তার পরবর্তী দশাটা, যে যতদিন বাঁচবে ওটা বার্ধক্য দশা, শেষে মৃত্যু হয়। এই যে বিকাশের দশাগুলো, এই বিকাশের দশাগুলোর বৈশিষ্ট্য কেন্দ্রিক যদিও একটা এসেছিল, একটু করে টাচটা দেখে নেবে। এটাই আমাদের এই ইউনিটের সব প্রশ্নগুলো আলোচনা করলাম। পরবর্তী ইউনিট 3 এর করব। আর